নমস্কার ডিয়ার স্টুডেন্ট, আমি দেবাশিস সাহা তোমাদের দিয়া ইনস্টিটিউশন ফর কম্পিটিটিভ এক্সামের তরফ থেকে এসএলএসটি হিস্ট্রি ক্লাস নিয়ে এসেছি। আমরা যে ধারাবাহিকভাবে মুঘল ইতিহাসের চর্চা করছিলাম বা মুঘল ইতিহাসের ইম্পর্টেন্ট নোটসগুলো দিয়ে আমরা কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করছিলাম, তার আজকের যে পর্ব সেটা হচ্ছে আকবর। তাহলে আমরা আগে বাবর, হুমায়ুন এবং শেরশাহের মতো একটা বড় জায়গা শেষ করেছি। আজকের চ্যাপ্টারের মুখ্য বিষয়বস্তু আকবর, এবং আকবরের সময় শুধু পলিটিক্যাল হিস্ট্রি নয়, সেখান থেকে আলোচনা হবে তার সময় যে বইগুলো অনুবাদ হয়েছিল বা তার সামাজিক কিছু সংস্কার যেগুলো বিগত বছরের পরীক্ষায় এসছে, এবং সেই সময়ের কিছু ঐতিহাসিক এবং তাদের বিবরণ, এই সবটা নিয়ে আলোচনা হবে। তাহলে আমরা শুরু করছি মুঘল সম্রাট আকবরের ইতিহাস। আমরা হুমায়ুন পড়ানোর সময় বলেছিলাম যে হুমায়ুন যখন আমাদের পালিয়ে পালিয়ে তার দিন কাটছে, এবং সেই সময় যখন রানা ভিরসালের কোর্টে এসে উপস্থিত হয়েছিলেন, ঠিক সেই সময় কিন্তু মনে রাখবে আমাদের জন্ম হয়েছিল আকবরের। সময়টা ছিল 15ই অক্টোবর 1542। এবার দেখো, অমরকোটে জন্মগ্রহণকারী এই আকবরের ভবিষ্যৎ কিভাবে নির্ধারিত হয়েছিল। তোমরা এটা খুব ভালো করে জানো, হুমায়ুনের যখন মৃত্যু হয়, হুমায়ুনের মৃত্যুর পর আকবরের সিংহাসন আরোহণ পর্ব, এর মধ্যে অনেক টুকরো টুকরো ঘটনা রয়েছে। তো আমরা যদি দেখে নিই, 1556 সালে হুমায়ুনের মৃত্যু হয়, তারপরের আকবরের অবস্থা কি হয়েছিল সেখানে দেখতে গেলে কয়েকটা স্টেজে আমাদের ভাগ করে নিতে হবে। স্টেজগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি, খুব ভালো করে দেখো। একটা হচ্ছে হুমায়ুনের বৈরঙ্কার শাসন বা বৈরম খাঁয়ের তত্ত্বাবধান। তত্ত্বাবধানে আকবর, এই পর্বটা হয়েছিল 1556 থেকে 1560। ঠিক, এটা 1 নম্বর পর্ব। 2 নম্বর পর্ব হচ্ছে অন্তঃপুরিকা শাসন, আকবরের সময় অন্তঃপুরিকা শাসন, এটা কবে হয়েছিল? 1560 থেকে 62 বা 64, তাই তো? তাহলে আকবরের নিজস্ব শাসন যেটা আছে, আকবরের নিজস্ব তত্ত্বাবধান যেটা হয়েছিল 1562 বা 64 থেকে একেবারে 1605 পর্যন্ত। আমরা পাক এবং অনাক বেসিক জায়গাটা খুব ভালো করে দেখে রাখবো কি ছিল। এটার উপরেই কিন্তু আকবরের মূল স্ট্রাকচারটা দাঁড়িয়ে, মানে সমস্ত তার শাসন ব্যবস্থা থেকে শুরু করে রাজনৈতিক আলোচনা সব কিন্তু এটার উপর দাঁড়িয়ে। এবার দেখো, আমরা চলে যাচ্ছি মোহাম্মদ জালালউদ্দিন আকবর। এই হচ্ছে তার প্রকৃত নাম ছিল, এবং যখন এটা উচ্চারণ করা হতো মোহাম্মদ জালালউদ্দিন আকবর মির্জা, এই কথাটাই বলা হতো পুরো। প্রত্যেক মুঘল সম্রাটের সঙ্গে উদ্দিন কথাটা জড়িত, এটা আমি আগে বলে দিয়েছি। বেশ, এবং এই যে জায়গাটা আমরকোট, আমরকোটটা বুঝতেই পারছো কোন জায়গায় রয়েছে। এটা আমাদের ওই ভিরসালের যে রাজা, তারই অঞ্চল।
এবার দেখো 1556 সালে আকবরের সময়, মানে আকবর তখন ছোট, খুবই ছোট, 42 থেকে 56 বললে 13+ বা 14-র কাছাকাছি বয়স। এই অবস্থায় আমাদের হয়েছিল দ্বিতীয় পানিপথের যুদ্ধ, এবং আদিল শাহের যে হিন্দু সেনাপতি, যার নাম হিমু বা বিক্রমজিৎ, তিনি বিক্রমজিৎ উপাধি নিয়েছিলেন, তার সঙ্গে যুদ্ধটা হয়। এই যুদ্ধের তোমার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্ট ছিল বৈরাম খান, কারণ বৈরাম খান ছিলেন ওয়াকিল, তাই তো, হুমায়ুনের সময় ওয়াকিল পদে ছিলেন, এবং তিনি কি করলেন, আমাদের পরাস্ত করলেন এই হিমুকে, এবং আকবরের হাতে তরবারি দিলেন এবং হিমুর মুন্ডচ্ছেদ বা শিরচ্ছেদ করতে বললেন। সেই শিরচ্ছেদটা উনি করলেন। ঠিক তাহলে 1556 সালে যখন বৈরাম খাঁর তত্ত্বাবধানে আকবর এই জিতে গেল আমাদের দ্বিতীয় পানিপথের যুদ্ধ, সেই সময় বৈরাম খাঁর আধিপত্য আরও বাড়ল। তো আমরা দেখতে পাই সেই সময়টা, যে বৈরাম খানের যখন আধিপত্য বৃদ্ধি পাচ্ছে, সেই সময় ওই সভার মধ্যে একজন বৈরাম খাঁকে ইনসিস্ট করেছিল, প্ররোচিত করেছিল আকবরের বিরুদ্ধে বিদ্রোহ করতে, কারণ আকবর সম্রাট হবে আর বৈরাম খান ওয়াকিলই থেকে যাবে। সেই উচ্চাসাটাকে বাড়িয়ে দিয়েছিল কার মধ্যে, বৈরাম খানের মধ্যে। তো এই অবস্থায় বৈরাম খান কি করেন, বিদ্রোহ করেন। তাহলে এবার প্রশ্নটা জাগবে, কে সেই ব্যক্তি যে ব্যক্তি বৈরাম খাঁকে প্ররোচিত করেছিল। আমরা পরের পার্টে আসি। যখন বৈরাম খান আকবরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো, তখন আকবর সেই বিদ্রোহ দমন করলো এবং এটাও বলল যে আপনি আমার জন্য অনেক করেছেন, আপনি আমার বাবার সময় থেকেই ছিলেন, তাই আমি আপনাকে একটা নির্দেশ দিচ্ছি যে আপনার যথেষ্ট বয়স হয়েছে, তাই আপনি আমাদের সভা ত্যাগ করে সোজা চলে যান কোথায়, এই হজ করতে, তাই তো। হজ করতে যাওয়ার জন্য যখন তাকে নির্দেশ দিলেন, সেই সময় যে দুর্ঘটনাটা ঘটল 1560 সালে, দেখা গেল মুবারিজ খান নামে এক পুরনো শত্রু পাটনার কাছে বৈরাম খাঁকে হত্যা করলেন। ঠিক, এবং এই খবর পাওয়া মাত্রই আকবর বৈরাম খানের স্ত্রী সেলমা বেগম এবং বৈরামের পুত্র আব্দুর রহিম খান, যে আব্দুর রহিম খানই খানন হয়েছিল, তাকে কিন্তু তিনি কি করলেন, এই সভাতে তোমার ভালোভাবে রাখবার ব্যবস্থা করলেন। তাহলে এইবার আমাদের পরের জায়গাটায় চলে আসি। আকবর নিজের থেকে রাজ্য জয়ের ব্যাপার এরপরেই আসবে। তারপরে আমরা যেটা দেখব, আকবরের অন্তঃপুরিকা শাসন শুরু হয়, যে অন্তঃপুরিকা শাসনে নেতৃত্ব দেন আকবরের ধাত্রী মাতা মহাম আনরা। মনে থাকবে। তাহলে আকবরের যে মা হামিদা বানু বেগম, আকবরের যে মা আমাদের ছিলেন এই হামিদা বানু বেগম, তিনি আমাদের তাদের সাবঅর্ডিনেট হয়ে গেলেন, চালাতে শুরু করলেন কে, এই মহামানরা। এবার দেখতে হবে এইখানে আরো কিছু সদস্য থাকলো, যেমন আদম খান জুমটা। এই আদম খান জুমটা কে ছিল, মহামানরার ছেলে, এবং সঙ্গে থাকলো পীর মোহাম্মদ। এইবার এই নামটা কিছু ফাংশন আছে। এই সেই পীর মোহাম্মদ যেটা আমি বলেছিলাম, যাকে বলেছিলাম যিনি আমাদের বৈরাম খাঁকে প্ররোচিত করেছিল আকবরের বিরুদ্ধে বিদ্রোহ করতে, সেই ভদ্রলোকই পরবর্তীকালে আমাদের আকবরকে আবার ইনসিস্ট করেছিলেন মালোয়া জয় করতে। মনে থাকবে, সঙ্গে অবশ্যই আদম খান জুমটাও ছিল। এবার প্রশ্ন এসে যায় যে আদম খান জুমটা, ঠিক আছে, এবং এই মহামানগার এই জায়গাটা ভেঙে পড়ল কেন, তাই না, আকবরের অন্তঃপুরিকা শাসন ভেঙে পড়ল কেন, সেটা আলোচনা করবার জন্য ঠিক পরের পার্টে যাব। 1561 খুব উল্লেখযোগ্য একটা সাল। এই সময় পীর মোহাম্মদ এবং আদম খান জুমটা তাকে বললেন যে আপনি মালোয়া জয় করতে পারেন এবং ওখানকার যে শাসক বাজ বাহাদুর, তার রাজ্য আপনি কেড়ে নিতে পারেন বা রাজ্য নিজের অন্তর্ভুক্ত করতে পারেন। এবং যখন আকবর এই যুদ্ধ করতে প্রস্তুত হলো, তখন দেখা গেল যে আসল উদ্দেশ্য ছিল এই যুদ্ধের তোমার বাজ বাহাদুরকে হত্যা করার বা বাজ বাহাদুরকে নিষ্ক্রিয় করে বাজ বাহাদুরের যে স্ত্রী ছিলেন, যার নাম ছিল রানী রূপমতিকে হরণ করা। এটা ছিল আদম খান জুমটার পুরোপুরি একটা পরিকল্পনা। এবার বলে দিই,
পরের পয়েন্টে এটাও তোমাদের জানতে হবে যে এই বাজ বাহাদুর এই নামের সঙ্গে জড়িয়ে আছে উনি খুব বড় গায়ক, মানে গায়কী ব্যাপারটা জড়িয়ে আছে এবং জলদগম্ভীর কণ্ঠস্বর ছিল, যাকে আমরা বাজখাই বলি, সে ওনার নাম থেকে এসছে, বাজ বাহাদুর থেকে বাজখাই কথাটা। আর রানী রূপমতী সে হচ্ছে একেবারে কোকিল কণ্ঠী বা কিন্নরী কণ্ঠী গায়িকা ছিলেন, এটাও তোমরা মনে রাখবে। আলটিমেটলি যেটা হয়েছিল, আদম খান জুনটার হাত থেকে বাঁচার জন্য রানী রূপমতী তোমার সুইসাইড করেছিল, আত্মহত্যা করেছিল এবং আকবর উদ্ধার করেছিল বাজবাহাদুরকে, এবং বাজবাহাদুরকে আকবর নিজের একজন কি বলবো নিজের শাসনাধীনে তাকে রেখেছিলেন এবং তাকে অনেক লিবার্টি, প্রচুর স্বাধীনতা তাকে দিয়েছিলেন। এরপরে আদম খান জুনটার ওপর আকবরের মন খুব বিষিয়ে যায় এবং এরও পরে যখন আদম খান জুনটা এক ব্যক্তিকে হত্যা করেন, যে ব্যক্তি ধর্ম সংক্রান্ত ব্যাপারে জড়িত ছিলেন, তর্ক বিতর্কের ফলে তাকে যখন হত্যা করলেন, ঠিক সেই সময় আকবরের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আকবর আদম খান জুনটাকে একেবারে 5 তলার ছাদ থেকে তোমার ছুঁড়ে খেলার নির্দেশ দিলেন, রক্ষীরা তাই করলো এবং এতে আদম খান জুনটা মারা গেলেন। এই ঘটনাটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গায়, যে প্রথমবার যখন ছুঁড়ে ফেলা হয়েছিল তখন কিন্তু তার মৃত্যু হয়নি, শ্বাস প্রশ্বাস পড়ছিল, ব্লিডিং হচ্ছিল প্রচুর। দ্বিতীয়বার যখন খেলা হলো তখন তিনি আমাদের মারা গেলেন। দেখো এখানে নির্দেশ করে দিয়েছি 56 থেকে 60 বৈরাম খান তত্ত্বাবধানে থাকেন। বৈরাম খান পীর মোহাম্মদের প্ররোচনায় আকবরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং আকবর এই বিদ্রোহ দমন করেন। বৈরাম খাঁ হজযাত্রাকালে পাটনার কাছে 1560 সালে মুবারিজ খানের হাতে নিহত হন, এটাও মানবে বেশ। এবং এটাও দেখবে যে 1561 খ্রিস্টাব্দে আকবর আদম খান জুনটা ও পীর মোহাম্মদের সেনাপতিত্বে, ঠিক আছে, মালওয়ার রাজা বাজ বাহাদুরকে পরাজিত করেন, ঠিক আছে, মালওয়া জয় করেন। এই ছিল আকবরের প্রথম রাজ্য বিজয়, কারণ আকবরের নিজের থেকে রাজ্য বিজয় হলো প্রথম আমাদের মালওয়া 1561 সালে। এবার আমরা এইখান থেকে চলে যাব ঠিক তার পরবর্তী পর্বে। দেখে নাও, এই যে প্রসিদ্ধ উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী বাজ বাহাদুরের স্ত্রী ছিলেন প্রসিদ্ধ গায়িকা রানী রূপমতী। এই সময়টা মেনশন করা হয়েছে অন্তঃপুরিকা শাসনের তত্ত্বাবধান। অন্তঃপুরিকা শাসনের প্রধান ছিলেন আকবরের ধাত্রীমা মহামাঙ্গা, তাই তো। মহামাঙ্গার পুত্র আদম খান জুনটার প্ররোচনায় অনেক ব্যক্তি নিহত হলে আকবর আদম খান জুনটাকে হত্যার নির্দেশ দেন এবং অন্তঃপুরিকা শাসন ভেঙে যায়। অন্তঃপুরিকা শাসন ভেঙে যাওয়ার পরে আকবরের সময় যেটা আসে, অনেকগুলো সংস্কারমূলক আকবর কাজ করেন। 1563 সালে তীর্থযাত্রীদের ওপর যে কর আরোপ করা হয়েছিল সেটা তুলে নেন। ঠিক 1564 খ্রিস্টাব্দে জিজিয়া কর বাতিল করে। তাহলে যে জিজিয়া ট্যাক্সটা তোমার আরোপ করা হতো, সেই জিজিয়া ট্যাক্সটা তোমার বহু আগে থেকে, তোমরা জানো, মোহাম্মদ বিন কাসেমের সময় থেকে শুরু হয়েছিল। এটাকে জনপ্রিয় করে দিয়েছিল ফিরোজ শাহ তুগলক। আমরা এটাও জানি যে কাশ্মীরের আকবর, যাকে আমরা জৈনুল আবেদিন বলি, তিনি তুলে দিয়েছিলেন প্রথম। জৈনুল আবেদিন সর্বপ্রথম এই জিজিয়া ট্যাক্স তুলে দেয়, তারপরে জিজিয়া ট্যাক্স তুলে নেওয়া হয় আমাদের 1564 সালে। 68 থেকে 70 খ্রিস্টাব্দে প্রচুর রাজপুত রাজ্য আকবর দখল করেন, তাই না। যেমন এখানে এই যে বিকানের, ঠিক আছে, জয়সালমীর, এই রাজ্যগুলো এই সময় জয় হয়। 1571 খ্রিস্টাব্দে আকবর ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করেন। ঠিক 1571 খ্রিস্টাব্দে আকবর ফতেপুর সিক্রি কি করলেন, প্রতিষ্ঠা করলেন। এবার এখানে একটা বলার আছে
যেখানে ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা হলো তার পরেই কিন্তু আকবর, তোমরা জেনে রাখবে যে আকবরের মধ্যে একটা আস্তে আস্তে সহিষ্ণুতার ব্যাপার বাড়তে থাকে। যখন ইবাদতখানা হয় সেখানে আরেকটু বৃদ্ধি পেতে থাকে, আর এটা চরম পর্যায়ে চলে যায় যখন আমাদের 1581 সাল 82 সালে, যখন তিনি তৌহিদ ইলাহি বা দ্বীন ইলাহি ধর্মমত প্রচার করেন। ঠিক আছে, এবার এইখানটা থেকে একটু দেখে নাও। 68 থেকে 70-এ যখন রাজপুত রাজ্য আকবর দখল করেন, তখন আমাদের এই যে রানা উদয় সিং, এর সঙ্গে তার যুদ্ধ হয়। রানা উদয় সিং এর সঙ্গে যুদ্ধ হয় এবং এই যুদ্ধের ফলে একটাই ঘটনা ভালো করে মনে রাখবে, যে আমাদের মারা যায় হচ্ছে জয়মল। যেহেতু সেনাপতি জয়মল নিহত হন। হিস্টোরিয়ানরা বলে যে আকবরের একটা বন্দুক ছিল যার নাম ছিল সংগ্রাম, এই সংগ্রামের গুলিতেই নিহত হয়। দেখবে সংগ্রামের গুলিতেই কিন্তু নিহত হন। আকবর রাজপুতদের কাছাওয়াড়া বংশের রাজা ভারমলের কন্যা যোধাবাইকে বিবাহ করে প্রথম তার বিবাহ নীতি চালু করেন। তাই তো, যে বিবাহ নীতি যেটাকে আমরা বলি ম্যাট্রিমোনিয়াল পলিসি বা বৈবাহিক সম্পর্ক নীতি, আমি লিখে দিচ্ছি এটাকে অ্যাকচুয়ালি বলে বৈবাহিক সম্পর্ক নীতি। বৈবাহিক সম্পর্ক নীতি কি বললাম চালু করেন, মনে থাকবে। আকবর এর পরে দেখো গুজরাট জয় করেন, 1572 খ্রিস্টাব্দে গুজরাট জয় করেন এবং গুজরাট জয়ের স্মৃতি হিসেবে তিনি বিখ্যাত বুলান দরওয়াজা নির্মাণ করেন। মনে থাকবে। এটা একটু বলে দিই, গুজরাটের যে শাসনকর্তা ছিলেন মুজফ্ফর শাহ খুব সম্ভবত, তাকে যখন পরাস্ত করার পর আকবর কি করলেন, এখানে সেই গুজরাট জয়ের স্মৃতি হিসেবে তৈরি করলেন হচ্ছে বুলান দরওয়াজা। এই কথাটা তোমরা মনে রাখবে, 1572 খ্রিস্টাব্দ থেকে 73 লিখতে হবে, কারণ 72-এ এই যুদ্ধ পরিচালনা হয়েছিল, যুদ্ধ সমাপ্ত হয়েছিল 73-এ। তাই এসএসসিতে এই কোশ্চেনটা দিলে সবসময় দেখবে 72 থেকে 73 এই সালটা থাকে। এবার যেটা বলা হচ্ছে বুলান দরওয়াজার স্পেশালিটি কি? বুলান দরওয়াজার স্পেশালিটি হচ্ছে একমাত্র মুঘল যুগের স্থাপত্য যেখানে বাইবেলের বাণী এবং বাইবেলের ছবি উভয়ই আছে। ঠিক আছে, বাইবেলের বাণী ও ছবি খোদিত আছে। ঠিক আছে, বেশ। এবার দেখো তারপর যেটা বলতে হয়, আমাদের 1575 সালে আকবর ইবাদতখানা নির্মাণ করেন। ইবাদতখানা এমন একটা জায়গা ছিল ফতেপুর সিক্রিতেই, যেখানে বিভিন্ন ধর্মের লোকেরা এখানে মিলিত হতো এবং বিভিন্ন ধর্মের লোকেরা এখানে মিলিত হয়ে কি করত, এই ধর্ম বিষয়ে আলোচনা করত। মনে রাখবে। তাহলে এটা ছিল একটা ওই রিলিজিয়াস কনফারেন্স, তাই তো, একটা রিলিজিয়াস কনফারেন্স রুম বা ধর্মীয় একটা আলোচনা সভা। এই কোশ্চেনটা বহুবার পরীক্ষায় দিয়েছে, যেখান থেকে জিজ্ঞেস করেছে ইবাদতখানা কি, উত্তর হচ্ছে মূলত বিভিন্ন ধর্মের আলোচনার স্থান। ঠিক আছে, এবার দেখো 1575 থেকে 76-এ আকবর বাংলা জয় করেন। এই সময় বাংলার শাসনকর্তা ছিলেন দাউদ খান কাররানি এবং তার সেনাপতি ছিলেন কালাপাহাড়। ঠিক 75 থেকে 76-এ যখন আকবর যাচ্ছে, তখন অনেকগুলো এপিসোড আছে। একটা 12 ভূঁইয়ার উৎপত্তি হচ্ছে, যদিও 12 ভূঁইয়াকে সম্পূর্ণ রকমভাবে দমন করেছিল কে,
আমাদের জাহাঙ্গীর। তবে এইখানে খুবই তাদের আধিপত্য বেড়েছিল। এবং এটাও জেনে রাখো যে এই মানে দাউদ খান কররানীর, যিনি ছিলেন আমাদের সুলতান, বাংলার শাসনকর্তা, তার যে সেনাপতি ছিল, যাকে আমরা কালাপাহাড় নামে চিনতাম, সেই কালাপাহাড় তার মেয়েকে বিবাহ করেছিল। সে আগে হিন্দু ব্রাহ্মণ ছিল, তার নাম ছিল রাজীব লোচন। এবং সেখান থেকে তিনি যখন একজন মুসলিম মহিলাকে বিয়ে করেন, মানে দাউদ খান কররানীর কি বলবো কন্যাকে বিবাহ করেন, তখনই কিন্তু ওই সমাজে একটা বিরাট শোরগোল পড়ে গেছিল এবং অকথ্য অত্যাচার করা হয়েছিল তার স্ত্রীর প্রতি, তার প্রতি। এবং সেই জন্য কি হয়, সে ধর্মান্তরিত হয়ে ব্রাহ্মণ থেকে হয়ে যান, মুসলিম ধর্মে দীক্ষা নেন এবং তিনি মন্দির ভাঙতে শুরু করেন। কালাপাহাড় কেন বিখ্যাত, তার একটা বড় পয়েন্ট হচ্ছে তিনি মন্দির ধ্বংস করেছিলেন। দেখো রাজীব লোচন, নেক্সট পেরিয়ে আছে এটা, ঠিক আছে, তিনি মন্দির ধ্বংস করেছিলেন। কালাপাহাড় মন্দির ধ্বংস করেছিলেন। হিন্দু হিন্দু মন্দির, ঠিক আছে, বেশ। 1573 খ্রিস্টাব্দে আকবরের সেনাপতি মানসিং হলদিঘাটের যুদ্ধে রানা প্রতাপ সিংকে পরাস্ত করেন। এটা খুব ইম্পর্টেন্ট। তার একটা বিশেষ কারণ যে রানা প্রতাপ ছিল শিশোদীয়, তাই তো, এই শিশোদীয় বংশে। এটা পরীক্ষায় দেয়, মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা দেখো, স্কুল সার্ভিসে বিগত বছর দেখো, আমাদের আরো বলে দিন নেট সেটেও এই কোশ্চেনটা দিয়েছে যে রানা প্রতাপ শিশোদীয় বংশের ছিলেন। এমনকি 2017-তে WBCS এর পিলিতেও এই কোশ্চেনটা দিয়েছিল। বেশ, আচ্ছা, রানা প্রতাপের বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন হাকিম খান, এটা পরীক্ষা আসে। হাকিম খান মুসলিম ছিলেন, কিন্তু রানা প্রতাপের সেনাপতি ছিলেন। আবার আকবর মুসলিম ছিলেন, তার সেনাপতি মানসিং আবার হিন্দু ছিল। এখানে বোঝানো হয়েছে এইভাবে যে হিন্দু মুসলিম সম্প্রীতিটা কিন্তু এখানে খুব ভালোভাবে তৈরি করা হয়েছে। বেশ, এবার দেখে নাও 67 থেকে 77 মানসবদারি ব্যবস্থা চালু করেন। এখানে দুটো ইয়ার আমি বলে দিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে মনে রাখবে, আকবরের সিংহাসন আরোহণের 19 বছর বাদে, 19 বছর পর মনসবদারি ব্যবস্থা চালু হয়। ঠিক আছে, আকবরের সিংহাসনের আরোহণের 19 বছর পরে মনসবদারি ব্যবস্থা চালু হয়। এই যে মনসবদারি ব্যবস্থা চালু হলো, এই হিসেব ধরলে 56+19 করলে 77 আসে, ঠিক আছে, মনে থাকবে। আবার যদি আমি ধরে নিই সিংহাসনে বসার 10 বছর বাদে, তাহলে 67 হয়। কারণ 56 সালের যে মাসটা, সেখান থেকে যদি 67-তে যাই, ওটা ওই 10 বছরই পূর্ণ হয়। দুটোই আমি দেখিয়ে দিলাম। বেশ, এবার দেখো পরবর্তী জায়গা যেখানটা আমি বলতে চাইছি, সেটা হচ্ছে আমাদের এই মনসব যে ফ্যাক্টরটা রয়েছে, যেটা আমি অলরেডি আলোচনা করে দিয়েছি মুঘল প্রশাসনে, যে মনসবদের কাজ কি, কত থেকে কত হয়। তাও ছোট করে বলে দিচ্ছি। মনসব শব্দের অর্থ হচ্ছে পদমর্যাদা, তাই তো। আরভাইন বলে একজন ঐতিহাসিক খুব সুন্দর করে একটা ব্যাখ্যা করেছিলেন এই মনসবদারি সম্পর্কে, বলে দিই। সেই ব্যাখ্যাটা হচ্ছে আমাদের
পদমর্যাদার সঙ্গে সঙ্গে মনে রাখবে 10 থেকে শুরু হয়, 10-এর পরে 100, 100-এর পরে 200 করতে করতে 1000 হয়, 1000-এর পরে কিন্তু 1100 হয় না, 1000-এর পর 2000 হয়, 3000 হয়, এইভাবে ভাগ হয়ে যায়। এবং অনেক এর ছোট ছোট ভাগ আছে। ছোট্ট করে আমি একটু বলে দিই। জাহাঙ্গীরের সময় একাস্পা আর দোআঁসপা ব্যবস্থা চালু হয়েছিল। যার আন্ডারে একটা সৈন্য সে একাস্পা, আর যার আন্ডারে দুটো সৈন্য সেটা হচ্ছে দোআঁসপা। আবার একাস্পা দোআঁসপা ছাড়া আরও কিছু নীতি ছিল মনসবদারির মধ্যে। যেমন বলছে আমাদের যা তার সওয়ার, যা তার সওয়ারের একটা ব্যবস্থা ছিল। যা তার সওয়ারের ব্যবস্থা আস্তে আস্তে আকবরের সময় কিন্তু গ্রো করেছিল, এটা তোমরা জানবে। বেশ, এবার 1579 খ্রিস্টাব্দে আকবর মাজাহারনামা ঘোষণা করেন। মনে রাখবে, এই যে মাজাহারনামা, যেখানে এটার পুরোপুরি খসড়াটা লিখে দিয়েছিলেন আকবরের গুরু, মানে যিনি পড়াতেন আকবরকে, যার নাম ছিল হচ্ছে আমাদের শেখ মুবারক। এবার শেখ মুবারক যখন ওকে দিল, মানে এই খসড়াটা প্রস্তুত করে, তখন আকবর সেটাকে পেশ করলেন। যেখানে একটা কথায় বলা ছিল যে আল্লাহু আকবর, গড ইউ আর দ্য গ্রেট, এটা বলা হয়েছিল। মনে থাকবে, গড ইউ আর দ্য গ্রেট। আবার এটাও জানবে যে যখন ওটা পড়া হলো বা বলা হলো, তখন লোকে ভাবলো, আচ্ছা আকবর কি তাহলে নিজেকে আল্লাহর জায়গায় নিয়ে যাচ্ছেন, বা আকবর কি তাহলে ইসলাম ধর্ম ত্যাগ করে ফেলছেন, নিজেকেই একটা সর্বেসর্বা মনে করছেন? এই নিয়ে কিন্তু প্রচুর জলঘোলা হয়েছিল। তো বলে রাখি একটাই কথা, এটাকে ভিনসেন্ট আর্থার স্মিথ এক কথায় বলেছেন অভ্রান্ত কর্তৃত্বের ঘোষণা। মনে থাকবে কি বললাম? অভ্রান্ত কর্তৃত্বের ঘোষণা, ইনফলেবল ডিক্রি ইংরেজিতে। আচ্ছা, শেখ মোবারক মাজারনামাকে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ অভ্রান্ত কর্তৃত্বের ঘোষণা বলেছেন। 1580 খ্রিস্টাব্দে আকবরের ভূমি রাজস্ব মন্ত্রী টোডরমল দহশালা ব্যবস্থা প্রচলন করেন। ঠিক আছে, দহশালা ব্যবস্থা প্রচলন করেন, যার মধ্যে একটা পার্ট ছিল হচ্ছে জাপ্তি। বলে দিচ্ছি আমি। 10 বছরের যখন জমি জরিপের হিসেব নেওয়া হতো, সিস্টেমটা দহশালা। আর যখন জাপ্তির ব্যাপারটা আসতো, তখন তোমরা জেনে নেবে যে জাপ্তি মানে হলো এখানে সমস্ত কত প্রোডাকশন হয়, কত উৎপাদন হয়, তার একটা হিসেব রাখা। সেই হিসেব রাখার পর তার 1/3 অংশ তুলে রাখা হতো মোগল রাজকোষে, আর 2/3 অংশ তোমার কি হতো, আমাদের বন্টন করা হতো। মনে থাকবে। 1582 খ্রিস্টাব্দে আকবর এক নতুন ধর্মমত দিন ইলাহি প্রবর্তন করে। ঠিক, প্রথম দিন ইলাহি ধর্ম গ্রহণ করেছিলেন বীরবল। এটা পরীক্ষা দিয়েছে অনেকবার। বলছে 18 থেকে 25 জন এই দিন ইলাহি দলের সদস্য ছিল। দল বলবো না, দিন ইলাহি ধর্মে। আর তার মধ্যে প্রথম ব্যক্তি হচ্ছে বীরবল। এছাড়াও দেখো শেখ মুবারক, একটু আগে যার কথা বললাম, তার পুত্র আবুল ফজল এবং ফৈজি এই ধর্মমত গ্রহণ করেন। দেখে নেবে, আমি বলে দিই, 1, 2, 3, 4, এই 4টে নাম। 4টে নামের বাইরে যেটা পড়বে তুমি জেনে রাখবে সেটা হচ্ছে অড, সে হবে না, সে দিনলাহির সদস্য না। এটা মাথায় রেখে দাও। কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়ায় কেবলমাত্র 25 জন বলেছে, আর অন্যান্য ঐতিহাসিকদের বিবরণ অনুযায়ী এটা হচ্ছে 18। অন্যান্য ঐতিহাসিকদের বিবরণ অনুযায়ী এটার সংখ্যা হচ্ছে 18। ভিনসেন্ট স্মিথ একটা কথা বলেছিলেন যে আকবরের মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কি হয়েছিল, তার পুরোপুরি তার ধর্মেরও কিন্তু মৃত্যু হয়। 1583 খ্রিস্টাব্দে আকবর ইলাহি ক্যালেন্ডার চালু করেন। ঠিক, যেখানে চান্দ্রমাস অনুযায়ী ক্যালেন্ডার তৈরি হতো। আকবরের রাজসভায় এই সময় আসেন পর্তুগিজ পাদ্রি অ্যান্থনি মনসারেট। এছাড়াও সঙ্গে আসেন অ্যাকোয়া ভাইবা নামে অপর এক পর্তুগিজ পর্যটক। এই যে অ্যান্থনি মনসারেটের কথা বললাম, তিনি চেয়েছিলেন আকবরকে আমাদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করতে, কিন্তু তার স্বপ্ন সফল হয়নি। 1585 খ্রিস্টাব্দে ছিলেন ইংরেজ পর্যটক রাল্ফ ফিচ। ঠিক আছে,
পুরো নাম হচ্ছে রয়্যাল ফ্লিট। 1586 খ্রিস্টাব্দে বীরবল ইউসুফজাইদের সাথে যুদ্ধ করতে গিয়ে নিহত হন। ঠিক আছে, ইউসুফ বা এটাকে ইউসুফ করলে ভালো হয়, ইউসুফজাইদের সাথে যুদ্ধ করতে গিয়ে নিহত হন। 1586 খ্রিস্টাব্দে আকবর কাশ্মীর দখল করেন এবং ইউসুফজাইকে পরাস্ত করেন। ঠিক কাশ্মীর দখল করলো 86 খ্রিস্টাব্দে এবং ইউসুফজাইদের পরাস্ত করল। ইউসুফজাই অ্যাকচুয়ালি একটা উপজাতি, মনে থাকবে, যেমনভাবে আফ্রিদি হয়। 1591 খ্রিস্টাব্দে আব্দুর রহিম খান খানান সিন্ধুর শাসনকর্তা মির্জা জানি বেগকে পরাস্ত করে সিন্ধু দখল করেন। ঠিক, তাহলে সিন্ধু জয় হলো আকবরের সময় 1591। আবার 1595 সালে আকবর কান্দাহার জয় করল, মনে থাকবে। এবার এখানে একটা প্রসঙ্গ যেটা পরে এখানে ইনক্লুড করা হয়েছে, যে 63 সালে যদি আকবর আমাদের পিলগ্রিমেজ ট্যাক্স তুলে দেয়, বা 64 সালে যদি আকবর আমাদের কি বলবো ওই জিজিয়া ট্যাক্স তুলে নেন, আর ঠিক ওই 1564 সালেই আকবর জড়িয়ে পড়েছিল একটা ভয়ঙ্কর বিতর্কে। ভয়ঙ্কর বিতর্কটা অ্যাকচুয়ালি ইংরেজ ঐতিহাসিকদের সৃষ্টি, কারণ বলছে আকবর মহিলাদের সঙ্গে যুদ্ধ করেছেন, মনে থাকবে। আকবর মহিলাদের সঙ্গে যুদ্ধ করেছেন, সেটা হচ্ছে রানী দুর্গাবতী, গোলকুন্ডা রানী দুর্গাবতীকে পরাস্ত করেন। কোন যুদ্ধে? গড় কাটাঙ্গার যুদ্ধে। গড় কাটাঙ্গার যুদ্ধে, মনে থাকবে। নেক্সট 1595 থেকে 1600 আকবর আহমদনগরের রানী চাঁদ বিবিকে পরাস্ত করে আহমদনগর জয় করেন এবং চাঁদ বিবি নিজ সেনাবাহিনী কর্তৃক নিহত হন, মনে রাখবে। চাঁদ বিবি নিজ সেনাবাহিনী কর্তৃক আবার নিহত হয়েছিল। 1600 থেকে 1602 খ্রিস্টাব্দে আকবরের বিদ্রোহী পুত্র জাহাঙ্গীর আকবরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন, মনে থাকবে। 1600 থেকে 1602 এই যে দুটো বছরের ব্যাপার থাকলো, সেখানে আকবরের বিদ্রোহী পুত্র জাহাঙ্গীর আকবরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো, মানে নিজের ছেলেই আকবরের এগেনস্টে বিদ্রোহ করছে। এবার দেখো, যেটা আমার বলবার সেটা হচ্ছে এখানে কিন্তু আকবর থেমে থাকেন, তাই না? কারণ 1601 খ্রিস্টাব্দে আকবর অসিরগড় দুর্গ আক্রমণ করেছিল, যেটা আকবরের জীবনের শেষ যুদ্ধ ছিল। বেশ, আবার যখন আমাদের কান্দাহার জয় করেছিল আকবর, সেটা কিন্তু আমাদের কি বলবো পিতৃভূমির একটা পুনরুদ্ধার হয়েছিল, যেটা আকবরের সময় ছিল। এই আকবর নয়, যেটা বাবরের সময় বা হুমায়ুনের সময় এই কান্দাহার দখলের চেষ্টা হয়েছিল, সেটা জয় হয়। 1602 খ্রিস্টাব্দে জাহাঙ্গীর বীর সিং বুন্দালাকে দিয়ে আবুল ফজলকে হত্যা করান, ঠিক আছে। এই যে বীর সিং বুন্দেলাকে দিয়ে যখন আবুল ফজলকে হত্যা করালো জাহাঙ্গীর, এটা আকবরের কাছে ছিল একটা ভয়ঙ্কর রকমের আঘাত, তাই না? এই আঘাত থেকে আকবর বেরোতে চেয়েছিল। কিছুদিনের জন্য জাহাঙ্গীরকে তোমার আন্ডারগ্রাউন্ড করে রেখেছিল, মানে লুকিয়ে রেখেছিল। তারপরে আবার এই জাহাঙ্গীরের হাতেই কিন্তু উনি ক্ষমতা সঁপে দিয়েছিলেন। এর পেছনে একটা বড় কারণ ছিল যে জাহাঙ্গীরের ছেলে খসরু, সে অনেকটাই আকবরের মতো সহিষ্ণু ছিলেন, তাই চেয়েছিল আমাদের খসরুই বসুক। মানসিং এবং মানসিংয়ের সঙ্গে সঙ্গে আবুল ফজলের এটাই মদত ছিল। তো আলটিমেটলি যেটা হয়েছিল, জাহাঙ্গীর ওদের চাপে রাখবার জন্য যেটা করলো, সেটা হচ্ছে আবুল ফজলকে বীর সিং বুন্দেলাকে দিয়ে হত্যা করালো এবং মানসিংয়ের ক্ষমতা খর্ব করার চেষ্টা করেছিল। সেটা বুঝতে পেরে আকবর করার চেষ্টা করে, মানে হত্যা করারই চেষ্টা করেছিল আমাদের কাকে, এই মানসিংকে। কিন্তু শেষ পর্যন্ত আকবর মারা যায়। যে খাবারটা দিয়ে মানসিংকে মারতে চেয়েছিলেন, সেই বিষাক্ত খাবারটা
আকবরের কাছে ভুলক্রমে চলে আসে এবং মারা যান। যাই হোক, ১৬০১ সালে আশিরগড়ের শাসনকর্তা আমাদের মিলন বাহাদুরকে পরাস্ত করে আশিরগড় দখল করেন হচ্ছে আকবর। ঠিক আছে, মিলন বাহাদুর, এটি ছিল আকবরের শেষ যুদ্ধ। এটা অনেকবার পরীক্ষায় এসেছে। এবার এই সঙ্গে সঙ্গে আমি আরো কিছু কথা বলে দেব, যেটা আমি জাহাঙ্গীরের আগে বলে দিয়েছি। জাস্ট একটু র্যাপিড ফায়ারের মতো মুখে বলে দিই যে আকবর তৈরি করেছিল লাহোর ফোর্ট, আগ্রা ফোর্ট, মনে থাকবে, এলাহাবাদ ফোর্ট, লাহোর ফোর্ট, আগ্রা ফোর্ট। এছাড়াও তৈরি করেছিল আমাদের বুলন্দ দরওয়াজা, যেটা আমি আগে বলেছিলাম। মনে রাখবে দিওয়ানিয়াম এবং দিওয়ানি খাস, যেটা ছিল কোথায়, আগ্রায় ছিল। এই দিওয়ানিয়াম দিওয়ানি খাস যদি দিল্লিতে হয় তাহলে হবে শাহজাহান। নিজের প্রিয়তম হাতি, যার নাম হচ্ছে হারুন, সে মরে গেলে তার নামে হারুন মিনার তৈরি করেছিলেন। বাদশাহী গেটের মতো একটা ছোট গেটও তৈরি করেছিলেন, হাতিপোল তৈরি করেছিলেন। এবার দেখো, আকবরের সময় একটাই কথা মনে রাখবে, তার কোনো স্থাপত্য কীর্তি ছিল না কোথায়, অ্যাবসেন্ট ছিল কোথায়, সেটা হচ্ছে দিল্লিতে। কারণ দিল্লিতে হুমায়ুন টুম্ব আকবর তৈরি করেনি, করেছিল হাজি বেগম, আমাদের হুমায়ুনের স্ত্রী। এবার এইখান থেকেই আমরা এই পর্যায়ের আর একটা জায়গায় নিয়ে যাব তোমাদের, সেটা হচ্ছে আকবরের কিছু সামাজিক সংস্কার। যেমন সতীদাহ প্রথা উনি বন্ধ করেছিলেন, কিন্তু যারা স্বেচ্ছায় সতী হতে চাইতেন তাদের উনি বাধা দেননি, এটা মনে রাখবে। এবং দ্বিতীয়ত এটাও বলবো আকবরের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যে আকবর সেই সময় আমাদের বাল্যবিবাহ নিষিদ্ধ করার চেষ্টা করেছিলেন। সতীদাহ প্রথার সঙ্গে সঙ্গে আকবর আমাদের এডুকেশনের একটা ব্যবস্থা করেছিলেন, শিক্ষার একটা ব্যবস্থা করতে চেয়েছিলেন। এবং এক্ষেত্রে আমি বলে রাখি যে আমাদের সতীদাহ প্রথা বা দাস দাস ব্যবস্থার উনি নিষিদ্ধ করেছিলেন, দাস রাখা যাবে না। এগুলো তার খুব বড় সামাজিক কাজ ছিল। আকবর নিজে লেখাপড়া জানতেন না, নিরক্ষর ছিলেন, তোমরা নিশ্চয়ই জানো। এবং এটাও জানবে তার সময় একটা অনুবাদ বিভাগ তৈরি হয়েছিল। এই অনুবাদ বিভাগে অথর্ববেদ হাজী ইব্রাহিম সিরহিন অনুবাদ করেছিলেন। মনে রাখবে আমাদের ফৈজি অনুবাদ করেছিল ভাস্করাচার্যের লীলাবতী গ্রন্থটাকে, এটা মনে রাখবে, লীলাবতীর ফার্স্ট অনুবাদ। তারপরে আবুল ফজলও এখানে বেশ কিছু বই অনুবাদ করেছিল, যেমন কালীয় দমন আবুল ফজলের অনুবাদ ছিল। এরপরে আমি বলে দিই, এই সময় পঞ্চতন্ত্র অনুবাদ হয়েছিল, যার নাম হয়েছিল আনোয়ারি সাহেব। বদায়ুনী রামায়ণ অনুবাদ করেছিল ফার্সি ভাষায় আমার বদায়ুনী নাকিব খান, এবং এবং নাকিব খানের সঙ্গে হচ্ছে শেখ সুলতান, তিনজনে মিলে অনুবাদ করেছিল হচ্ছে আমাদের মহাভারত, যার নাম রাখা হয়েছিল রাজবনামা। ৩২ সিংহাসন অনুবাদ করেছিলেন হচ্ছে ফৈজি। ঠিক, তাহলে এই যে এতগুলো অনুবাদের কথা বললাম, যেটা তোমরা নোটসের আকারে পাবে, দেখে নিতে পারবে ভালো করে মুঘল সংস্কৃতির মধ্যে। দরকার হলে আমাদের যেটা, যদি কোনো রকম ডাউট ক্লিয়ারিং ক্লাসের ব্যাপার আসে, সেখানে আমি আবার এই নোটটা এখানে শো করে পড়াবো, আমাদের কোনো চিন্তা নেই। বেশ, এবারে আমরা চলে আসব নবরত্নের কথায়। এবারে নবরত্নের মধ্যে আবুল ফজলের কথা প্রথমে আসে, শেখ মুবারকের ছেলে পুত্র। তিনি একজন বিখ্যাত অনুবাদক, সংস্কৃত থেকে ফার্সি ভাষার অনুবাদক, ঐতিহাসিক এবং কি বিশেষজ্ঞ ছিলেন, এবং ভূমি রাজস্ব বিশেষজ্ঞ উনি ছিলেন, তাই তো। আইনি আকবর এবং আকবর নামে দুটি গ্রন্থ রচনা করেন। দুটি বইয়ের বিষয়বস্তু আমি কিন্তু ওই মোঘল লিটারেচার বলে যে আলাদা করে ক্লাসটা নিয়েছি, তার মধ্যে দেওয়া আছে বলে ডিটেলে যায়নি। ফৈজি সভাকবি, আবুল ফজলের ভাই বলে দিয়েছিলাম, আমাদের অনুবাদ করেছিল লীলাবতী। ৩২ সিংহাসন অনুবাদ করেছিল টোডরমল, ভূমি রাজস্ব মন্ত্রী। প্রথম জীবনে উনি শেরশাহের ভূমি রাজস্ব মন্ত্রী ছিলেন।
মহেশ দাস কবিপ্রিয় নামে পরিচিত ছিলেন, তাই তো? মোগল যুগে সর্বপ্রথম সরস্বতী পুজো প্রচলন করেন এবং জেনে রাখবে 1586 খ্রিস্টাব্দে বীরবলের মৃত্যু হয়েছিল এবং ওনার ডেথটা হচ্ছে আননোন, ওনার বডিটা কিন্তু আর পাওয়া যায়নি। ঠিক আছে, তিনি ছিলেন বৈরাম খান পুত্র এবং তার বাবরনামা গ্রন্থের প্রথম ফার্সি অনুবাদ করেন হচ্ছে রহিম খান খানন। কবি একজন খুব ভালো হিন্দি কবি, হিন্দি ভাষায় পারদর্শিতা ছিল। হামিম হুমাম, ঠিক আছে, বা হামিম হামাম যা বলো, আকবরের হামিম হুমামকে রাজদূত করে তুরানে পাঠান এবং বলছেন একজন রন্ধন শিল্পী ছিল, সেখান থেকে তিনি এরকম জায়গায় গেছিলেন। বেশ, মোল্লা দো পেঁয়াজা প্রখ্যাত বুদ্ধিজীবী ও পণ্ডিত। মনে রাখবে, যেহেতু উনি পেঁয়াজ খেতে ভালোবাসতেন বলে ওনাকে দো পেঁয়াজা বলা হতো। ঠিক। তানসেন গীত সম্রাট বা সঙ্গীত সম্রাট নামে পরিচিত ছিলেন। প্রথম জীবনে উনি মনে রাখবে কি ছিলেন, মানসিং। মানসিং মানে হচ্ছে আমাদের গোয়ালিয়রের রাজা মানসিং এর দরবারে সভাগায়ক ছিলেন। তারও ছোটবেলায় প্রকৃত নাম ছিল রামতনু পাণ্ডে। হরিদাস স্বামী তাকে গান শিখিয়েছিলেন এবং সেখান থেকেই তিনি একজন জগৎ বিখ্যাত গায়ক হয়ে যান। বিশেষ করে রাগ দীপক এবং মিয়াকা মালাহারে একজন পারদর্শী গায়ক ছিলেন। ঠিক, এবং তার জামাই ছিল লাল খান, যিনি অলঙ্কৃত করেছিলেন শাহজাহানের দরবার। যাই হোক, লাল খানও বড় গায়ক ছিল। দীপক ও মিয়াকা মালাহার রাগে পারদর্শী ছিলেন। উদ্ভাবক যা বললাম এখানে দেওয়া আছে, খালি এটা মনে রাখবে, গোয়ালিয়রের রাজা মানসিং এর সভা গায়ক ছিলেন। আকবরের সময় সর্বোচ্চ মনসবদার 7,000 ও জাহাঙ্গীরের সময় 12,000 মনসবদার হন। ঠিক আছে, মানসিং। এই ছিল আমাদের আজকে আকবরের ইতিহাস, যেটা আমি বলে দিয়েছি। তোমরা জাহাঙ্গীর যখনই শুরু করতে যাবে তখন আমি মুখে যেটা বলে দিলাম সেই পার্টটা কিন্তু ওখানে পরপর পরপর লেখা আছে, এখানে ঘাবড়াবার কিচ্ছু নেই। ঠিক আছে, নোটসে থাকবে। তোমাদের নেক্সট ক্লাস যেটা আমি নিয়ে আসছি, মুঘল সাম্রাজ্য তো আমাদের সব কিছুই শেষ হয়ে গেল এবং এই শেষ হয়ে যাওয়ার পরে মানে আমাদের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ইতিহাসের একটা পার্ট ছিল, আর্কিটেকচার আর্ট এটার একটা পার্ট ছিল, আর যে গ্রন্থগুলো হয়েছে সে গ্রন্থগুলোর একটা পার্ট ছিল। পুরো শেষ করার পরে আমি ঢুকে যাব হচ্ছে মারাঠা এবং শিবাজির ইতিহাসে পরবর্তী ক্লাস। আজকে তাহলে এখানেই আমরা শেষ করলাম, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।